তো এখানে হচ্ছে আমি কালকে তো রান্না করেছিলাম, পাতিলগুলো ধুয়ে আমি এভাবে করে উপর করে রেখেছি। একটা ছোট্ট ভিডিও আপলোড করেছিলাম আমার শখের এই সোনালী পাতিলগুলো নিয়ে। তো অনেক প্রশ্ন এসেছিল, পাতিলগুলো কেমন, কোথা থেকে নিয়েছি, দাম কেমন, রান্না করলে রান্নাগুলো কেমন হয়, পাতিলগুলো ধোয়ার পরে রং একই রকম থাকে কি না, এবং রান্নার টেস্টগুলো কেমন হয় রান্না করলে। তো সব প্রশ্নের উত্তর দিয়ে আজকের এই ভ্লগটা, সম্পূর্ণ ভ্লগ যারা দেখবেন তারা আপনাদের সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। শুরু করছি আজকের ভ্লগ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আমার বাসায় একটা ছোটোখাটো দাওয়াত ছিল। 2 মাস ধরে অনেক ব্যস্ত আমি একটা বিষয় নিয়ে, সেটা বলার সময় এখনও হয়নি। সময় আসলে আমি আপনাদেরকে জানাবো। তো যেটা করেছি, এই ব্যস্ত জীবনের মধ্যে কিন্তু ছোটোখাটো দাওয়াত চলতেই থাকে আমার বাসায়। তো সকাল সকাল রান্নার জন্য আমি চিংড়ি মাছ বের করলাম, কিছু পেঁয়াজ ছিলে নিলাম, আর এদিকে সবজি সিদ্ধ করে নিচ্ছি। আর সবজি থেকে একটু পানি উঠিয়ে পাশে রেখে দিলাম। তারপরে চিকেনটাকে একটু ম্যারিনেট করছি। আমি একটা ভেজিটেবল বানাবো চিকেন দিয়ে। সো এখানে গোলমরিচ, কর্নফ্লাওয়ার, সয়া সস, একটু আদা রসুন, সব কিছু, একটা ডিম, সব কিছু দিয়ে মেখে একটু সাইডে রেখে দিলাম। তো আজকের দাওয়াতে আমি ভেবেছি যে এই সোনালী পাতিলগুলোতে রান্না করব, কারণ অনেক সময় দেখা যায় যে আমরা রান্না করার পরে আমাদের গেস্ট চলে আসে, আর এই দেশে অনেক কিচেনই একটু ওপেন থাকে, লিভিং রুমের সঙ্গে অ্যাটাচ থাকে। তো রান্নার পাতিলগুলো যদি দেখতে সুন্দর হয় আর সেগুলো যদি বাইরেই থাকে তাহলে দেখতে খারাপ লাগে না, এম্বারেস লাগে না সামটাইম। তো এই জন্য আজকে আমি ভাবলাম যে এই পাতিলগুলোতে আমি রান্না করব। আর তখনই ভেবেছিলাম আপনাদেরকে একটু আপডেট দেই আমার এই শখের পাতিলগুলো নিয়ে। আর তখনই আপনারা অনেক অনেক এনকোয়ারি করেছেন এই পাতিলগুলো নিয়ে। সো চেষ্টা করব যতটুকু পারি আমি ক্লিয়ার করে দিতে আপনাদেরকে এই ভ্লগটার মাধ্যমে। তো ফার্স্টেই বলি এগুলো আমি কোথা থেকে কিনেছিলাম। এগুলো আমার কেনা মোস্টলি জৈতা থেকে, আর দু একটা জিনিস আমার আর একটা দোকান থেকে কেনা ছিল, সেটার ডিটেলস আসলে আমি কোনোভাবেই খুঁজে পেলাম না। বাট মোস্টলি আমি জৈতা থেকে কিনেছি। আপনারা এই ধরনের জিনিস জৈতাতে পেয়ে যাবেন। আর প্রাইসের কথা এবং রান্না কেমন হয় এগুলো আমি জাস্ট ভ্লগটা চলাকালীন বলতে থাকবো। সো আপনারা স্কিপ না করে ভ্লগটা দেখতে থাকবেন। তো যাই হোক, আমি কোশ্চেন পেয়েছি যে এই পাতিলগুলোতে রান্না কেমন হয়, রান্না ঠিক মতো করা যায় কিনা। তো আমি বলবো যে ঠিক অন্যান্য পাতিলে আমরা যেভাবে রান্না বসাই, আমি কিন্তু এই পাতিলগুলোতে সেভাবেই রান্না বসিয়েছিলাম। দো আমি আরও বেশি তাড়াহুড়া করে শর্টকাট রান্না করেছি এখানে, কারণ আমার বাসায় যেদিন দাওয়াত ছিল আমি সেদিনই সকালবেলায় সব রান্না করেছি। অনেক সময় দেখা যায় যে আগের দিন কিছু রান্না আমরা গুছিয়ে রাখি। তো আমার ক্ষেত্রে দেখা যায় যদি রাতে দাওয়াত হয় আমি চেষ্টা করি দিনের বেলাতেই ফ্রেশ রান্নাগুলো করার জন্য। তো দেখতেই পাচ্ছেন আমি একদম আমরা যেভাবে হাতে মাখিয়ে মাংস উঠাই, আমি পাতিলটাতে ঠিক সেভাবেই মাংস উঠিয়েছি। এটা 3 কেজির পাতিল হিসাবে আমি কিনেছিলাম, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এখানে 3 কেজি মাংস ধরে না। আপনারা দেখতে পাবেন যে একটু পরেই আমি আসলে পাতিলটা চেঞ্জ করে দিয়েছিলাম ওই হ্যামার সাইজের পাতিলটার মধ্যে, কারণ আমার কাছে মনে হচ্ছিল এটা টু মাচ হয়ে গেছে। হ্যাঁ, হতে পারে আপনি যদি মাংস কষিয়ে তারপরে বসান তাহলে হয়তোবা হয়ে যাবে, কিন্তু যেহেতু আমি সব কিছু একসঙ্গে দিয়ে মাখিয়ে বসাচ্ছি, এর ভেতরে আরও অনেক কিছু অ্যাড হচ্ছে, সেই ক্ষেত্রে হয়তোবা একটু বেশি হয়ে গিয়েছিল। তো আমি এখানে একদম নর্মাল মাংস যেভাবে আমরা বসাই, কাটা পেঁয়াজ, একটু টমেটো, গরম মশলা, আদা, জিরা, ধনিয়া, হলুদ মরিচের গুঁড়া সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে একটু পানি দিয়ে আমি ঢেকে বসিয়ে দিয়েছিলাম। বাট একটু পরে মনে হলো যে পাতিলটা ছোট হয়ে গেছে। তো তারপরে আমি ওই হ্যামার সাইজের পাতিলটার মধ্যে এই মাংসটা ট্রান্সফার করে দিলাম। তো আমি বলবো যে সামটাইম ওরা যেটা বলে যে এটা 3 কেজির বা এটা 4.5 কেজির বা এটা 5 কেজির, সবসময় কিন্তু মনে হয় এটা সঠিক পরিমাপ থাকে না, কারণ ডিপেন্ড করে যে আপনি কিভাবে এটা রান্না করবেন, বা পরিমাপটা সঠিক থাকলেও ডিপেন্ড করে আপনি কিভাবে রান্নাটা বসাচ্ছেন বা কতখানি দিচ্ছেন ওটার উপরে। এনিওয়ে, এই হ্যামার সাইজের পাতিলটা ঢাকনা সহ প্রাইস পড়েছিল 110 পাউন্ড। আর এই পাতিলটা অনেক বেশি মজবুত ছিল, অনেক বেশি শক্তপোক্ত। আর রান্না কেমন হয়েছে এটা লাস্টের দিকে আপনারা দেখতে পাবেন। তো মাংসটা বসিয়ে দিয়ে আমি এখানে কড়াইতে চিংড়ি ভোনা বসিয়ে দিলাম। আর এখানে খুন্তি আমি নিয়েছিলাম, অ্যাকচুয়ালি খুন্তিগুলো আমাকে গিফট করা হয়েছিল ওখান থেকে। তো খুন্তিটা আমি একটু ধুয়ে পরিষ্কার করে রান্না শুরু করে দিলাম এই খুন্তি দিয়েই। আর প্রত্যেকটা পাতিল, কড়াই আমি কিন্তু খুব ভালো করে আগে থেকে ধুয়ে ড্রাই করে নিয়েছি। অনেকে আমাকে কোশ্চেন করেছিলেন যে এগুলোর নিচে লেগে যায় কিনা। রান্নাটা নর্মাল আমরা যেরকম পছন্দ করি যে আমরা রান্না
রান্না করব কিন্তু নিচে ধরবে না, লাগবে না, সেরকম হয় কিনা। তো আমার কাছে একদম আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে যেটা মনে হয়েছে যে নর্মাল পাতিলে অনেক সময় লেগে যায় কিন্তু এগুলোতে লাগেনি, মানে আমার কাছে লাগেনি। সো বাকিটা আমি জানি না, এক একজন এক একভাবে এক একটা তাপে রান্না করেন, কিন্তু আমি যে রান্না করছি আপনারা আমার রান্নার স্টাইল দেখলেই বুঝতে পারবেন যে একটা রান্নাও কিন্তু নিচে ধরেনি, লাগেনি। তো এখানে আমি চিংড়ি মাছ ভুনা বসাবো, সো এই জন্য আমি একটু পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিচ্ছি। সেই সাথে সাথে কিন্তু আমি মাঝে মাঝে মাংসটাও নেড়ে দিচ্ছিলাম। তো পেঁয়াজ কাঁচামরিচ ভাজতে ভাজতে আমি চিংড়ি মাছ দিয়ে দিলাম। আর এখানে রান্নার আসলে আমি বলবো বিভিন্ন ধরনের তরিকা আছে। আমি যেহেতু খুব তাড়াতাড়ি রান্না করছি, আজকে আমি শর্টকাট যেভাবে রান্না করি সেই রান্নাগুলোই দেখাচ্ছি, বাট রেসিপি দেওয়ার উদ্দেশ্যে কিন্তু আমি রান্না দেখাচ্ছি না। রান্নাগুলো দেখাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য যে এই পিতলের হাঁড়ি, কড়াই, পাতিলগুলোতে রান্নাটা কিভাবে করা যায় বা কীরকম হয় রান্না করলে। তো চিংড়িগুলো ভেজে নিয়েছি, এখন এর মধ্যে আমি কিছু মশলা দিয়ে দিলাম। এখন বলে দিই এই কড়াইটার প্রাইস কত ছিল। আমি দুটো কড়াই নিয়েছি, এই এক একটা কড়াই আমার কাছে প্রাইস লেগেছে 60 পাউন্ড করে এক একটা। তো দুটো কড়াই আমার কাছে ঢাকনা সহ 120 পাউন্ড লেগেছে। তো সব মশলা দিয়ে আমি ভালো করে চিংড়ি মাছটা কষিয়ে নিচ্ছি, একটু ঢেকে দিলাম। আর এদিকে একটা মশলা ব্লেন্ড করে নেব কোরমার রান্নার জন্য। তো আমি আগেই বলে নেই যে আজকে আমি যত রান্না করেছি সবচেয়ে বেশি মজার হয়েছিল এই কোরমাটা। তো রেসিপিটা আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখানে আমি বাদাম, পেঁয়াজ আর কাঁচামরিচ খুব ভালো করে একটু ব্লেন্ড করে নিয়েছি। তারপরে আমি যে কটা কড়াই আপনাদেরকে দেখিয়েছি একটার মধ্যে আমি বসিয়ে দিয়েছি চিংড়ি মাছ, ওটার মধ্যে তো হ্যামার সাইজের যে পাতিলটা ওটার মধ্যে মাংস রান্না হচ্ছে, আর এখানে কোরমা। তো আর একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম যে পেঁয়াজ, বাদাম আর কাঁচামরিচ বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, 2 টেবিল চামচ আদা রসুন বাটা, আর এখানে 3 টেবিল চামচ টক দই। যে কোনো কোরমাতে যদি ঘি না দেন তাহলে সেটা কোরমা হয় না, আমি সেটাকে কোরমা বলি না। তো কোরমা, রোস্ট এগুলো আসলে ঘিয়ের উপরে রান্না করলেই সবচেয়ে বেস্ট হয়। তো আমি এখানে ঘি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা, আর এখানে আরও কিছু মশলা দিব এবং আমি এখানে একটু তেলও ব্যবহার করব। আমার কাছে মনে হয় ঘির সঙ্গে যদি একটু তেল মিশিয়ে রান্না করা হয় তাহলে লুকটা খুব সুন্দর আসে, তা নাহলে খুব কুইক জমে যায়। এখানে দিয়ে দিলাম একটু হাফ চা চামচের মতো ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচের মতো মরিচের গুঁড়া, হাফ চা চামচ জয়ত্রী জয়ফলের গুঁড়া মিলিয়ে হাফ চা চামচ দিলাম। তারপরে 10-12টা কাঁচামরিচ, এরপরে দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা, এলাচ, দারচিনি, গোলমরিচ। তারপরে এই মশলাটাকে একটু ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি আরেকটু তেল দিয়ে দেব, কারণ ঘি আর তেল একটু মিক্স করে রান্না করলে রান্নাটা আমার কাছে আরও বেশি ভালো লাগে। যাই হোক, তেলটা দিয়ে আমি দেখেন আজকে পুরো গ্যালন নিয়ে বসছি রান্না করতে, কারণ আমি ঝটপট করে অনেকগুলো রান্না একসঙ্গে বসাবো। একটা আপু বলছিলেন যে এতগুলো পাতিল একসাথে বসালে চুলো থেকে পড়ে যাবে কিনা। তো আমার চুলাটা আলহামদুলিল্লাহ বেশ বড়, 5 বার্নার হিসাবে। তো আমি 4টা কড়াই বা পাতিল এভাবে আরামসে বসাতে পারি, কোনো সমস্যা হয় না। তো এর মধ্যে আমি একটু একটু করে কিন্তু চিংড়ি মাছ নেড়ে দিচ্ছি। আপনারা দেখেন চিংড়ি মাছ কিন্তু নিচে একটুও লেগে যাচ্ছে না। আমি ঢেকে দিয়েছিলাম এবং নাড়ছি যখন, নিচে কিন্তু লাগছে না, এবং চুলার আঁচ যে অনেক কম তাও না। তো যেটা হয়, আমি যেটা ফিল করেছি সেটা হচ্ছে সাইড দিয়ে একটু লেগে যায়, কারণ আগুনটা যখন সাইডে লাগে অনেকক্ষণ ধরে লাগতে থাকে তখন হয়তো সাইডে একটু লেগে যেতে পারে, কিন্তু নিচ দিয়ে আমি একটা রান্নাতেও দেখিনি যে নিচ দিয়ে লেগে যাচ্ছে। তো চিংড়ি মাছের মধ্যে আমি একটু লেবুর খোসা ছোট ছোট করে কেটে দিয়ে দিই, এতে না চিংড়ি মাছটা অনেক মজা হয়। আপনারা ট্রাই করে দেখতে পারেন। আর চিংড়ি ভুনাটা তো নর্মাল মশলা দিয়েই করেছি, দেখলেন। আমি একটু ইয়োগার্টও ব্যবহার করেছি গ্রেভিটা একটু ঠিক ঠিক করার জন্য। আর লাস্টে ধনেপাতা আর একটু লেবুর খোসা গ্রেট করে দিতে পারেন, ছোট ছোট করে কেটেও দিতে পারেন। এই তো কোরমায় আসি। কোরমায় দেখতেই পাচ্ছেন নিচে কিন্তু লাগেনি। তো যাদের কোশ্চেন থাকে যে নিচে ধরে যায় কিনা, লেগে যায় কিনা, তাদের জন্য বলবো এগুলোতে রান্না করলে নিচে লাগে না, ধরে না। তবে সাইড দিয়ে যদি আপনার বেশি তাপ লাগে, সাইড দিয়ে আমি দেখেছি যে একটু মশলাটা লেগে যায়। তো এই মশলাটা কষাতে কষাতে আমি ভেতরে একটু চিনি দিয়ে দিয়েছি। আসলে আমি এই রান্নাটা 1 পট টাইপের করেছি, মানে একসাথে সমস্ত মশলা দিয়ে তারপরে কোরমাটা রান্না করেছি। ভীষণ ভীষণ মজার হয়েছিল কোরমাটা। আর এই ডিমগুলো আমি লম্বা লম্বা করে কেচে নিয়ে ঘিতে ভেজে তারপরে ভেতরে দিয়েছি। তেজপাতা খুঁজে পাচ্ছিলাম না, হঠাৎ করে আমার চোখে পড়লো যে তেজপাতা কোথায় আছে, তারপরে একটু তেজপাতা দিয়ে দিলাম। এই তো ডিমের কোরমাটা অনেক মজা হয়েছিল, আপনারা এই রেসিপিতে ট্রাই করে দেখতে পারেন। এখন হচ্ছে আমি চিংড়ি মাছ রান্না হয়ে গেছে, চিংড়ি মাছটা আপনাদেরকে দেখাই।
আর ডিমের কোরমাটা একটু ঢেকে দিয়েছিলাম সব মশলা দিয়ে কষিয়ে, তারপরে দিয়ে দিলাম একটু দুধ। এই দুধটা দেওয়ার পরে আমি জোরে করে যখন বলক উঠবে তখন আমি এর ভেতরে দিয়ে দিলাম বেশ খানিকটা বেরেস্তা। আর বেরেস্তা দিয়ে একটু হালকা করে আমি ঢেকে দিয়ে মানে 1 মিনিটের মতো আমি ঢেকে রাখবো। এরপরে উঠিয়ে এর ভেতরে দিয়ে দিবে হচ্ছে ডাবল ক্রিম। এটা হচ্ছে গেম চেঞ্জার। এই ডাবল ক্রিমটা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার এই কোরমার টেস্ট সম্পূর্ণ আলাদা হয়ে যাবে। তো ডাবল ক্রিম দেওয়ার পরে থেকে 2 মিনিটের জন্য আপনি চুলার মধ্যে রাখবেন, তারপরে কিন্তু কোরমাটা ডান। ক্রিমটা একটু বলক উঠে পুরো গ্রেভিটার সঙ্গে মিশে গেলেই মনে করবেন যে কোরমাটা হয়ে গেছে। ক্রিম দেওয়ার পরে খুব বেশিক্ষণ চুলার মধ্যে রাখার আসলে দরকার নাই। এই যে হালকা হালকা একটু বলক উঠছে, আর আমার কাছে মনে হচ্ছে যে খুব সুন্দর করে ক্রিমটা কোরমার গ্রেভির সঙ্গে মিশে যাচ্ছে। এই কোরমাটা এভাবে খেতে পোলাও দিয়ে, আমার তো ভাত দিয়েও ভালো লাগে। আমি কোরমা যে কোনোভাবে যে কোনো কিছু দিয়ে খেতে পারি। আমাদের বাসায় মানে আমার মায়ের বাসায় এই কোরমা ছিল একটা মানে বিশেষ আকর্ষণ। আমার মায়ের হাতের কোরমা ভীষণ মজা হতো। তো কোরমা আমাদের হচ্ছে একটা অ্যাডিকশন আমাদের বাসায়, সো আমরা অনেক পছন্দ করি। এনিওয়ে আমি চলে যাচ্ছি এখন আর একটা পাতিলের রান্নায়। সো এই পাতিলটার শুরুতেই আমি দেখিয়েছিলাম যে মাংস রান্না বসিয়েছিলাম। তো এখানে আমি এখন ভেজিটেবলটা বসাবো। এই পাতিলটার দাম নিয়েছিল আমাদের পাউন্ডে 95 পাউন্ডের মতো। তো আসলে এই পাতিলটার কোয়ালিটি এত ভালো, আমি কি বলবো আপনাকে, মানে সাইড দিয়ে পোক্ত একদম, মানে খুব ভারী একটা পাতিল। এবং এই পাতিলটাতে রান্না করে আমি ভীষণ মজা পেয়েছি। আমার কাছে কড়াইটা একটু পাতলা মনে হয়েছে, কিন্তু পাতিলগুলো আমার কাছে খুব মানে একদম যেরকম হওয়া উচিত পাতিল সেরকমই মনে হয়েছে। তার থেকেও বেটার বলবো, কারণ বেশ ভারী এবং থিক, মানে লেয়ারটা অনেক থিক, পিতলের লেয়ারটা। তো রান্না করতে গেলে কিন্তু এই ধরনের পাতিলে রান্না করতে অনেক কমফোর্টেবল ফিল করবেন। আমার কাছে মনে হয় আমি অনেক কমফোর্টেবল ফিল করি। তো যাই হোক, এই পাতিলের কোয়ালিটিটা আমার কাছে 10 আউট অফ 10 লেগেছে যতগুলো পাতিল আছে তার মধ্যে। ইভেন তো হ্যামার সাইজের যে পাতিলটা, ওটার থেকেও আমার কাছে এটার কোয়ালিটি খুব ভালো লেগেছে। তো এনিওয়ে আমি আসলে এক্সপ্লেন করতে পারছি না প্রত্যেকটা রেসিপি। আপনারা হয়তো বুঝতে পারছেন কিসের পরে কি দিচ্ছি আমি, বাট ইন ডিটেলসে কোনো যদি রেসিপি দরকার হয় তাহলে বলবেন, হয়তো বা আমি অন্য কোনো শর্ট একটা ভিডিও করে আপনাদেরকে এক্সপ্লেন করে দিতে পারি। তো যাই হোক, এটা আমি আসলে চাইনিজ ভেজিটেবল করছিলাম। তো চাইনিজ ভেজিটেবল তো মোটামুটি সবাই পারেন, সবাই জানেন। আর আমি এখানে খুবই কুইক রান্না করছি, মানে ঝটপট শর্টকাট যেভাবে রান্না করা যায়, বাট অবভিয়াসলি প্রপার রেসিপি ফলো করেই আমি করছি। এখানে একটু চিনি দিয়ে দিলাম, আর টেস্টটা চেক করে করে আসলে আমি সব কিছু দেই। আমি একটু করে দিই, তারপরে আমি একটু টেস্ট করি, তারপরে আমার যদি কোনো কিছু কম বেশি মনে হয় আবারও অ্যাড করি। এখানে একটু পেঁয়াজের পাতা দিয়ে দিলাম, এটা লাস্টেই আমি ব্যবহার করি যেন একদম একটু কচকচে থাকে। আমার নিজস্ব ভালো লাগে এটা, আর আই হোপ আপনারাও এভাবে করেই দেন। এই পাতিলটার সঙ্গে কিন্তু আমাকে একটা ঢাকনাও দেওয়া হয়েছে। সো পাতিল এবং ঢাকনা সহ কিন্তু 95 পাউন্ড পড়েছে আমার। তো ভেজিটেবল রান্নাটা শেষ। এখন আমি উপর দিয়ে একটু ঘি ছড়িয়ে দিলাম। এই ঘিয়ের ফ্লেভারটা আমার ভেজিটেবলে ভীষণ ভালো লাগে, আপনারা ট্রাই করে দেখতে পারেন। আমি হয়তো পুরো রেসিপি একদম ডিটেলসে বলতে পারছি না সময়ের অভাবে, বাট ছোট ছোট টিপস শেয়ার করছি আপনাদের সাথে, আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন, হয়তো আপনাদেরও ভালো লাগতে পারে। এই তো ভেজিটেবল রান্না শেষ। এদিকে গরু মাংস রান্না হয়ে গেছে। আমি একটু আলু দিয়েছি, কারণ আমার মেয়েরা আলু ছাড়া মাংস একদম খেতে চায় না। এই মাংসের টেস্ট কেমন হয়েছিল আমি আপনাদের ভাষায় প্রকাশ করতে পারবো না। সবার কাছে শুনেছি যে পিতলের পাতিলে রান্না নাকি খুব মজা হয়। তো আমি জানি না এটা পিতলের পাতিলে রান্নার টেস্ট নাকি আমার রেসিপির টেস্ট, আমি জানি না। আমি তো খুবই বেসিক টেস্ট, মানে বেসিক একটা রেসিপিতে রান্না করেছি, কিন্তু মাংস রান্নাটা অনেক মজা হয়েছিল। এখন আমি হচ্ছে মাছ ভাজি করছি। তো এই সেম টাইপের পাতিল আমি আসলে দুটো কিনেছি। দুটো পাতিলই ভীষণ গুড কোয়ালিটির পাতিল, দুটোই ঢাকনা সহ এসেছে। ঢাকনাগুলো আমার কাছে মোটামুটি লেগেছে, কিন্তু পাতিলগুলো 10 আউট অফ 10। তো আমি এখানে মাছ রান্না করব, মাছ ভেজে নিচ্ছি এবং ভোনা করব। সো যেহেতু আজকে চেয়েছি সব কিছু চেষ্টা করব যে এই পিতলের পাতিলেই রান্না করতে, তো মাছের জন্য একটু কড়াই টাইপের হলে ভালো হতো, বাট আমার কাছে যে দুটো কড়াই ছিল অলরেডি, ওই দুটো আমি রান্নার জন্য ইউজ করে ফেলেছি। ছিল এই পাতিলটা, তো ভাবলাম যে পাতিলের মধ্যেই বসিয়ে দিই। আজকে মাছ ভেজে একদম যে একটু দো পেঁয়াজা ভুনা করে সেটা করেছি। সো এটার রেসিপিও আমার আসলে আপনাদেরকে দেওয়া হলো না। এখন আমি চলে যাচ্ছি পোলাও রান্নাতে। এই পাতিলটা কি যে সুন্দর, কি যে সুন্দর, আর কি যে আরাম রান্না করে। কিন্তু একটা জিনিস আমি নোটিস করেছি, পাতিলটা অনেক পাতলা। তো পাতলা বলেও আমি আরেকটা জিনিস নোটিস করেছি যে নিচে কিন্তু লাগেনি, নিচে কিন্তু ধরেনি। সো উইচ ইজ গুড, মানে পাতিলটা পাতলা, আপনার হ্যান্ডলিং করতে সুবিধা হবে।
রান্না করতে আরাম লাগবে কিন্তু আবার নিচেও ধরবে না। সো দ্যাটস ওয়াই আমার কাছে এই পাতিলটা এত বেশি ভালো লেগেছে। সো আমার কাছে কয়েকজন কোশ্চেন করেছেন যে পিতলের পাতিলে যদি ভাত বা পোলাও রান্না করা হয় তাহলে নিচ থেকে নাকি একটু সবুজ সবুজ লাগে। আপনি রাইট, আমাকে যে বলেছিলেন আমার নামটা মনে নাই। পোলাও রান্নার পরে একদম নিচের লেয়ারে আমি হালকা একটু দেখেছি যে পোলাওগুলো আমার একটু সবুজ সবুজ লাগছে। তো এটার কারণ হতে পারে, কারণ এটা তো একটা পলিশ করা হয় উপর দিয়ে, পলিশের কারণে। যদিও আমি এটাকে খুব ভালো করে ধুয়ে মেজে রান্না বসিয়েছি, তারপরও পলিশ তো আর এত হালকা হয় না যে এক ধোয়াতেই চলে যাবে। আমি যখন প্রথমবার রান্না করেছি তখন আমি ওই সবুজ লেয়ারটা পেয়েছি। আমি যখন সেকেন্ড টাইম রান্না করেছি এই পাতিলে বিরিয়ানি, তখন কিন্তু আমি সেই সবুজ লেয়ারটা পাইনি। সো দ্যাট মিনস আপনি যদি কয়েকবার রান্না করেন তাহলে ওই পলিশের লেয়ারটা চলে যাবে। এখন আমি বলি এই পাতিলটার প্রাইস কত ছিল। এই ঢাকনা সহ পাতিলটার প্রাইস পড়েছিল আমার 130 পাউন্ডের মতো। তো যেটা আমি দেখেছি পিতলের জিনিস আসলে কেজি হিসাবে প্রাইস আসে। তো আপনারা বাংলাদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে হয়তো বা পিতলের জিনিস পেয়ে যাবেন, বাট নোটিস করবেন যে ওরা কেজি হিসাবে প্রাইসটা রাখে। আর যদি চান আমার মতো পাতিলগুলো কিনতে তাহলে আপনারা জুইতাতে যোগাযোগ করে দেখতে পারেন, ইনশাল্লাহ পেয়ে যেতে পারেন। আমার এগুলো কিন্তু অনেক আগে কেনা, সো সেম ডিজাইন এখনও পাবেন কিনা এটার ব্যাপারে আমি গ্যারান্টি দিতে পারছি না। তো গেস্ট চলে এসেছে, আমি ওয়েলকাম ড্রিঙ্ক আগে থেকে রেডি করে রেখেছিলাম। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আজকে আমার বাসায় যে গেস্ট এসেছে তারা একদম অন টাইমের আগেই এসেছে। তো সাধারণত দেখা যায় যে কেউ আসলে হয়তো বা আধা ঘন্টা 15 মিনিট পরে হয়েই যায় একটু, বাট এই ভাইয়া ভাবি ওনারা এত পাংচুয়াল, একদম অন টাইমের আগে এসেছিলেন। তো লাকিলি আমার সব কিছু রেডি ছিল কিন্তু আমি কিচেনটা গুছিয়ে উঠতে পারিনি, বাট ইটস ওকে, দিস ইজ লাইফ। সব কিছু একদম সব সময় টিপটপ থাকবে, গোছানো থাকবে এমন কোনো কথা নাই। আমাদের এখানে যেহেতু হেল্পিং হ্যান্ডও নাই, আমার মেয়েরা আমাকে অনেক হেল্প করে। সো আমার মেয়ে, আমি এবং আমার হাজব্যান্ড, এই তো আমরা এই কজন মিলে যতটুকু পারি গুছিয়ে সবাইকে আপ্যায়ন করার চেষ্টা করি। তাতে একটু যদি কম বেশি হয় তাতে আসলে কিছু আসলে যায় আসে না, কারণ দিস ইজ পার্ট অফ আওয়ার লাইফ। তো এই যে কিচেনটা আসলে আমার এলোমেলোই ছিল চারিদিকে, আর আমি এখন একটু আস্তে আস্তে খাবারগুলো বেড়ে নিচ্ছি, যেহেতু সবাই অন টাইমে এসেছে এবং এখন খুব তাড়াতাড়ি সন্ধ্যাও হয়ে যায়। ডিনারটা অনেক আর্লি আমি সার্ভ করব বলেছি, সো এই জন্য আমি আস্তে আস্তে সব কিছু বেড়ে নিচ্ছি। এখন আপনারা হয়তো কোশ্চেন করতে পারেন এগুলো আমি কিভাবে এনেছি লন্ডনে। তো এগুলো আমি কোনো কার্গো বা কোনো ডেলিভারি সোর্সের মাধ্যমে আনিনি। আমি আসলে আমার দুলাভাইকে দিয়ে আনিয়েছি। আমার দুলাভাই এসেছিল ঘুরতে পর্তুগালে, তো ওখানে রুবেল গিয়েছিল ভাইয়ার সঙ্গে দেখা করতে। ও পুরো একটা লাগেজ ভর্তি আমার এই জিনিসগুলো নিয়ে এসেছিল। সো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলতে পারছি না যে এগুলো ডেলিভারি কস্ট কত নেবে। আই বিলিভ যে ডেলিভারি কস্ট অনেক হাই হবে এবং কিভাবে প্যাকেজিং হয়ে আসবে এটা আমার ধারণা নাই। সো এটার জন্য আপনাদেরকে ডেলিভারি কোম্পানিগুলোর সঙ্গে কথা বলতে হবে বাংলাদেশের, যে আপনি এগুলো যদি বাংলাদেশ থেকে ডেলিভারি আনেন তাহলে কিভাবে আনবেন। সো এই তো আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব এই পিতলের পাতিলগুলো নিয়ে আপডেট আপনাদেরকে দেওয়া যায়। আমার তরফ থেকে যতটুকু আমি পেরেছি আপনাদেরকে দিয়েছি। আর রান্নার টেস্ট বলতে বলবো যে প্রত্যেকটা রান্না যেরকম নর্মাল পাতিলে করলেও হয় ঠিক সেরকমই হয়েছে, বরং মাংসটা আমি বলবো যে অনেক বেশি টেস্টি হয়েছিল আর কোরমাটা অনেক বেশি টেস্টি হয়েছিল। বাকি সব রান্না যেরকম টেস্ট হয় আপনি আশা করবেন ঠিক সেরকমই হয়েছিল, সুতরাং খারাপ টেস্ট হয়নি। আমি বলবো যেটা আপনি এক্সপেক্ট করছিলেন সেরকমই হবে। তবে অনেকেই বলেন যে পিতলের পাতিলে রান্না মজা হয়, সেটা আমি বিলিভ করি, কারণ আমার কাছে মনে হয়েছে মাংসের টেস্টটা অনেক বেশি ডিফারেন্ট হয়েছিল, অনেক বেশি মজা হয়েছিল, কারণ আমি খুব বেসিক ওয়েতে ঝটপট রান্না করেছি। এত বেশি মজা হওয়ার কথা ছিল না, বাট তারপরও অনেক মজা হয়েছে। আর এই যে পোলাওটা এত ঝরঝরা হয়েছিল, নিচে একটুও লাগেনি, তাপটা খুব সুন্দর করে লেগেছে। সো সেক্ষেত্রে আমি বলবো যে পোলাও বা বিরিয়ানি এগুলোও যদি আপনি রান্না করেন সেটাও কিন্তু একদম পারফেক্ট ঝরঝরে হয়। তো আমি বলবো পার্সোনালি আমি অনেক হ্যাপি এই পিতলের পাতিলে রান্না করে। বাট আমি এটাও বলবো যে এগুলো কিন্তু রেগুলার রান্না করার জন্য না, আপনি অকেশনালি রান্না করতে পারেন, বাট চাইলে হয়তো রেগুলারও রান্না করতে পারেন, বাট আমি করব না। আমি হয়তো বা অকেশনালি রান্না করব যেন আমার পাতিলগুলো সুন্দর থাকে, কারণ এগুলো তো আনতেও অনেক কস্টলি এবং এগুলো অ্যাকচুয়ালি শখের জিনিস। সো শখের জিনিস আপনাকে স্পেশাল টাইমগুলোতেই ব্যবহার করা উচিত।
এনিওয়ে আমি চিকেন গ্রিল করেছিলাম একটু গ্রেভি স্টাইলে, একদম ড্রাই না, সেটাও আমি সার্ভ করে নিচ্ছি। সব মিলিয়ে এই হচ্ছে আমার দাওয়াতের গেস্টদের জন্য মেনু। খুব সিম্পল ছিল, নাথিং আহামরি, একদম রেগুলার যে আইটেমগুলো আমরা করি, খুব নর্মাল কিছু আইটেম দিয়েই আপ্যায়ন করেছি। কিছুদিন আমি অনেক ব্যস্ত আছি, সো যার কারণে অনেক বেশি কিছু যে করব সেটার আসলে সুযোগও আমার হয়ে ওঠে না এখন। তারপরও মেহমানদারি করতে যেহেতু আমার খুব ভালো লাগে, আমি আসলে মেহমান খুব পছন্দ করি। আমার বাসায় মেহমান আসলে আমার মন খুশি হয়ে যায়, আমার এনার্জি লেভেল দ্বিগুণ হয়ে যায়। তো যে কারণে আমি যতটুকু আমার সময় এবং সাধ্যের মধ্যে থাকে ততটুকু দিয়ে আমি চেষ্টা করি মেহমানকে আপ্যায়ন করার। আর এই যে মেহমান ভালো লাগার বিষয়টা আসলে আমার পরিবার থেকে আসছে। আমি ছোটবেলা থেকেই আমরা আমাদের বাসায় মেহমান দেখে বড় হয়েছি, মানে সারাক্ষণ আমাদের বাসায় মেহমান থাকতো। তো আমার আম্মা বলতেন যে মাঝে মাঝে আমরা যখন ছোট ছিলাম তখন অনেক বেশি মেহমান দেখলে মাঝে মাঝে, ছোট ছিলাম তো বুঝতাম না, তো হয়তো একটু রাগ হতো যে কেন সব সময় এত মেহমান। তো আমার আম্মা আমাদেরকে বলতেন যে মেহমান দেখে কখনো মন খারাপ করবা না, মেহমানরা হচ্ছে তোমার ঘরে বরকত রহমত নিয়ে আসে। আমার আম্মা এটাও বলতেন যে মেহমান কিন্তু সবার ঘরে যায় না, তো মেহমান আসা ঘরে এটা একটা ব্লেসিং, তো কখনোই মেহমান আসলে মন খারাপ করবা না। তো যেহেতু এগুলো শুনে বড় হয়েছে, এগুলো দেখে বড় হয়েছে, এখন আমাদের ভাই বোনদের মধ্যেও এই জিনিসটা অটোমেটিক চলে এসেছে যে কেন যেন অনেক অসুস্থ, বসে আছি, শুয়ে আছি, কিন্তু হঠাৎ যদি শুনি মেহমান আসছে, আমরা কেমন যেন সুস্থ হয়ে যাই, আমাদের এনার্জি লেভেল দ্বিগুণ হয়ে যায়। এটা আমাদের মধ্যে আসলে জেনেটিক্যালি এসছে আমার মায়ের কাছ থেকে। আলহামদুলিল্লাহ, আমরা এটার জন্য নিজেদেরকে অনেক ব্লেসড মনে করি। তো এনিওয়ে, দাওয়াতের পরে গেস্ট তো চলে গিয়েছিল রাতে, তো আমি রাতের বেলায় সব ধুয়ে পরিষ্কার করে আমার ডাইনিং টেবিলের উপরে এভাবে রেখে দিয়েছিলাম সব পাতিলগুলো। তো অনেকে আমাকে কোশ্চেন করেছিলেন যে রান্নার পরে পাতিলগুলো কেমন হয়, কালো হয়ে যায় কি না, দাগ দাগ লাগে কি না। তো সব কিছু মিলিয়ে আমি এখন আপনাদেরকে পাতিলগুলো দেখাবো, আপনারাই বুঝতে পারবেন যে রান্নার পরে আসলে এগুলো কেমন দেখা যায়। তো এই যে পাতিলটা আমি একদম উপর করে দেখাচ্ছি আপনাদেরকে, রান্নার পরে ধোয়ার পরে কেমন। তো রংটা একটু কিন্তু চেঞ্জ হয়েছে একেবারে, ওই যে আমি বললাম যে ওদের একটা পলিশ থাকে, তো আপনি ধুয়ে ফেললে, বারবার ধুলে বা মাজলে কিন্তু এই পলিশটা একটু চলে যায়। তারপর আমি বলবো ইটস নট ব্যাড, একেবারে যে রং একদম উঠে গেছে, জ্বলে গেছে তা না। এরপরেও আমি 2-3 বার রান্না করেছি, পাতিল ওরকমই আছে। বরং আমার কাছে মনে হয় যে আপনি যখন ভালো করে ধুয়ে মেজে পলিশটা ভেতরে থেকে উঠায় ফেলবেন, আপনি রান্না করতে আরও কমফোর্টেবল ফিল করবেন, মানে আরও সেফ ফিল করবেন। তো এই তো যতটুকু পারি আপনাদেরকে আমি এই পিতলের পাতিলগুলোর ডিটেলস দেওয়ার চেষ্টা করেছি। আই হোপ আপনাদের কাজে আসবে ইনফরমেশনগুলো। সবাই অনেক ভালো থাকবেন, আবারও চলে আসবো নতুন কোনো ভ্লগ নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।